গ্রহদের কারক তত্ত্ব অনুযায়ী গ্রহদের পুরুষ গ্রহ এবং স্ত্রী গ্রহ নির্ধারণ করা। এই পুরুষ গ্রহ স্ত্রী গ্রহ এগুলো যখন আমরা চাইল্ড বার্থ অ্যাস্ট্রোলজি পড়বো, যে ওই যে অনেক সময় কোশ্চেন আছে না, যে আমাদের মানে বেবি কনসিভ কত সময় পর হতে পারে বা কেমন হতে পারে, বা ছেলে হওয়ার সম্ভাবনা আছে না কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা আছে, এই কোশ্চেন গুলো যখন আসবে সেটা আমরা শিখবো হচ্ছে চাইল্ড বার্থ অ্যাস্ট্রোলজি। ঠিক আছে, তো তখন আমাদের এই পুরুষ গ্রহ স্ত্রী গ্রহ এবং ক্লিপ এই গ্রহগুলো লাগবে। ক্লিপ ক্যাটাগরির মধ্যে শনি এবং বুধকে রাখা হয়েছে। স্ত্রী গ্রহের মধ্যে চন্দ্রমা তো আমরা জানি, শুক্র মানে স্ত্রী ক্যাটাগরি, কেতুকে অনেকে স্ত্রী ক্যাটাগরিতে রাখে, অনেকে রাখে না, কিন্তু রাহুকে পুরুষ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এবার রাহু যেহেতু পুরুষ, তাই কেতুকে, রাহুর উল্টো সবসময় কেতু। ঠিক আছে, সৃষ্টির ব্যালেন্স এ দুজনেই রাখে। আমাদের শরীরের ব্যালেন্সও এই রাহু এবং কেতু রাখে। আমাদের শরীরে মাথাটা মানে গলা থেকে ওপরের দিকে যে মাথা মস্তক, সেটা হচ্ছে রাহুর আন্ডারে, আর গলা থেকে নিচের দিকে পুরো একদম পায়ের নখ পর্যন্ত এই পুরোটাই হচ্ছে কেতুর আন্ডারে। ঠিক আছে, এটা নিয়ে আগে আমরা এটা শেষ করে নিই, তারপরে টপিক উঠেছে যখন বলে দেবো। অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট যে আমি শুধুমাত্র বই পড়লে হবে না, এটা একটা আধ্যাত্মিক মানে জাগৃতি বা আধ্যাত্মিক রাস্তা। যত বেশি আমরা শাস্ত্রকে জানবো, তত বেশি আমাদের বুদ্ধি এবং আমাদের মনোযোগ তত তেজ হবে। ঠিক আছে, গ্রহদের কারক তত্ত্ব বুঝতে আমাদের সুবিধা হবে। ওকে, পুরুষ গ্রহের তালিকা রবি, মঙ্গল, বৃহস্পতি এবং রাহুকে রাখা হয়েছে। ঠিক আছে, এদের আবার জাতি হয়, এদের আবার জাতি হয়, 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ঠিক আছে, ক্ষত্রিয় ক্যাটাগরিতে রাখা হয়েছে রবি এবং মঙ্গলকে, কারণ তারা একজন রাজা আর একজন সেনাপতি। ক্ষত্রিয়দের কাজই হচ্ছে রাজ্য শাসন এবং যুদ্ধ করা। আচ্ছা, বৈশ্য ক্যাটাগরিতে রাখা হয়েছে চন্দ্রমাকে। চন্দ্রমা হচ্ছে এর জন্য লিকুইডিটির কারক, লিকুইডিটি মানে ক্যাশ টাকা, এটা হচ্ছে চন্দ্রমার কারক। শূদ্র ক্যাটাগরিতে রাখা হয়েছে বুধ গ্রহকে। ব্রাহ্মণ ক্যাটাগরিতে রাখা হয়েছে বৃহস্পতি এবং শুক্রকে। বৃহস্পতি এবং শুক্র কেন ব্রাহ্মণ ক্যাটাগরিতে রাখা হয়েছে, কারণ এই দুটো গ্রহই হচ্ছে জ্ঞানের গ্রহ, নলেজের গ্রহ। চন্ডাল ক্যাটাগরিতে রাখা হয়েছে কি শনি, রাহু এবং কেতুকে, চন্ডাল। এগুলো আমাদের কখন কাজে লাগবে, যখন লগ্ন অনুযায়ী ব্যক্তির কারক তত্ত্ব নিয়ে ব্যক্তির চরিত্র আমরা বার করব, তখন এই আমাদের শ্রেণী বিভাগগুলো লাগবে। এবং যখন আমরা ম্যারেজ অ্যাস্ট্রোলজিতে জোটক বিচার শিখব, জোটক বিচার নাম শুনেছি, অষ্টকূট বা জোটক বিচার বা কুষ্টি মিলান নাম শুনেছি। হ্যাঁ, যখন আমরা এগুলো শিখবো তখন আমাদের এই ক্যাটাগরির প্রয়োজন হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আবার গ্রহদের গুণ অনুযায়ী 3টে ভাগে বিভক্ত করা আছে। একটা হচ্ছে সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ। ঠিক আছে, সত্ত্বগুণ রয়েছে রবি, চন্দ্র এবং বৃহস্পতি। এই যে সত্ত্বগুণ থাকার কারণে রবিকে আমরা পাপ গ্রহের তালিকায় সেদিন রাখিনি, মনে পড়ে? ক্রূর গ্রহের তালিকা রেখেছিলাম রবিকে, কিন্তু পাপ গ্রহের তালিকা রাখিনি, অর্থাৎ অশুভ গ্রহের তালিকা আমরা রাখিনি। তাহলে শতগুণে কে কে আছে? শতগুণে রবি, চন্দ্র এবং বৃহস্পতি। রজগুণে কে কে আছে? শুক্র এবং বুধ। আর বাকি রইল কে? তমগুণ। তমগুণের মধ্যে শনি, মঙ্গল, রাহু এবং কেতু। বোঝা গেল? আর আমরা তো প্রথম দিনই বলেছি যে নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি, শুক্র এবং বুধ। বুধের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, ঠিক আছে, চন্দ্রমার ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, সেটা আমরা বলেছি। বোঝা গেল? এরপরে বাকি যা আছে এগুলো আমরা অ্যাডভান্সে গিয়ে পড়বো। ঠিক আছে, এরপরে আমরা একটুখানি দৃষ্টি সম্পর্কে একটু বলে দিই। পরে যখন আমাদের আরো এগোবো যখন, তখন আমাদের দৃষ্টিটা আরো বেশি কাজে লাগবে। আমি জাস্ট আজকে একটু বেসিক বলে দেব। প্রত্যেকটা গ্রহের দৃষ্টির অর্থ হচ্ছে যে গ্রহ যেখানে বসে থাকে সেখানের ভাবের কারক তো উনি মানে ভাবের রেজাল্ট তো প্রদান করেই, সঙ্গে সঙ্গে উনি আরো কিছু ঘরের রেজাল্ট প্রদান করে বা
মানে আরো কিছু ঘরের রেজাল্টকে ম্যানিপুলেট করতে পারে। অন্য ঘরের যে রেজাল্ট গুলো ম্যানিপুলেট করে তার মাধ্যম হচ্ছে দৃষ্টি। দৃষ্টি দিয়ে সেই গ্রহ মানে ঘরগুলোর মানে রেজাল্টকে ম্যানিপুলেট করে। প্রত্যেকটা গ্রহের একটা কমন দৃষ্টি থাকে। কমন দৃষ্টি হচ্ছে গ্রহটা যেই ভাবে বসে থাকে সেই ভাবের থেকে সপ্তম ভাবে দৃষ্টি করে। যে ভাবে গ্রহটা বসে থাকে বা যে রাশিতে বসে থাকে সেখান থেকে আমরা আগের দিকে 7খানা ঘর গুনলে যে ঘর আমরা পাবো সেই ঘরে একটা বেসিক সব গ্রহের একটা করে দৃষ্টি থাকে। হয়ে গেল। তাহলে এবার পরমাত্মা কি করেছে, কিছু স্পেশাল গ্রহকে স্পেশাল আরো এক্সট্রা দৃষ্টি দিয়েছে। ঠিক আছে, এক্সট্রা দৃষ্টি কাদেরকে দিয়েছে? মঙ্গলকে আরো দুটো দৃষ্টি এক্সট্রা দিয়েছে, বৃহস্পতিকে দিয়েছে এবং শনিকে দিয়েছে, আর রাহুকে কেতুকে দিয়েছে, আর বাকি সবার একটা সিঙ্গেল দৃষ্টি। মঙ্গলের দৃষ্টি কেমন? মঙ্গল যে ঘরে বসে থাকে সেই ঘরের থেকে 4 নাম্বার ঘরে দৃষ্টি দেয়, 7 নাম্বার ঘরে এবং 8 নাম্বার ঘরে দৃষ্টি প্রদান করে। বৃহস্পতি কোথায়? 5, 7 এবং 9ম ঘরে দৃষ্টি প্রদান করে। শনিদেব কোথায়? তৃতীয়, সপ্তম এবং দ্বাদশ ঘরে, তৃতীয়, সপ্তম এবং 10ম ঘরে শনিদেব দৃষ্টি প্রদান করে। রাহুর ক্ষেত্রে বৃহস্পতি যেমন দৃষ্টি, রাহুরও সেম দৃষ্টি। আবার মতান্তরে রাহুকে অনেকগুলো দৃষ্টি দেওয়া হয়েছে। কেতুর ক্ষেত্রে আমি আগেও বলেছি যে কেতুকে অনেকে বলে যেহেতু এর মাথা নেই, মস্তক নেই, তার জন্য এনার কোনো দৃষ্টি নেই। কিন্তু কেতু হচ্ছে ইনটিউশন পাওয়ার, কেতু হচ্ছে সিক্স সেন্স। তো কেতুর অনেকে বলে দৃষ্টি আছে, অনেকে বলে দৃষ্টি নেই, কিন্তু আমরা দৃষ্টি আছে বলেই গণনা করব। বোঝা গেল? এটুকু বোঝা গেল? হ্যাঁ স্যার, যদি কেতুর দৃষ্টিটা স্যার কোন কোন হাউসটা একটু বলে দিতে পারবেন, যদি দৃষ্টি আছে গণনা করি? বৃহস্পতির যেমন দৃষ্টি, বৃহস্পতির যেমন দৃষ্টি হচ্ছে 5, 7, 9, কেতুরও 5, 7, 9 ঘরে দৃষ্টি। আবার অনেকে মতান্তরে 2 নাম্বার ঘরেও দৃষ্টি দিয়েছে এবং দ্বাদশ ভাবেও দৃষ্টি দিয়েছে কেতু। রাহুর ক্ষেত্রেও 2 নাম্বার এবং দ্বাদশ ভাবেও দৃষ্টি দিয়েছে কেতু, এমন বলে। কিন্তু আমরা 3টে দৃষ্টি নিয়ে চলবো। ঠিক আছে? উঁচ নিচ মনে আছে? আমি পড়িয়ে দিয়েছি। উচ্চ নিচ মানে উচ্চ এবং নিচস্থ কেন হয়? এটা ডিগ্রির জন্য হয়, উচ্চস্থ নিচস্থ না, ডিগ্রির জন্য নয়। এগুলো হয় কি, উচ্চস্থ নিচস্থ হয় গ্রহদের একটা কারক তত্ত্ব থাকে। কোন গ্রহ কোন ক্যাটাগরিতে পড়ছে, কেউ অগ্নিকারক গ্রহ, কেউ পৃথিবী তত্ত্বের গ্রহ, কেউ জল তত্ত্বের গ্রহ, ঠিক আছে, এরকম আছে। তার যে কারক তত্ত্ব, সেই কারক তত্ত্ব অনুযায়ী ভাবেরও একটা কারক তত্ত্ব হয়, মানে রাশিরও একটা কারক তত্ত্ব হয়। দেখা গেল কোন একটা অগ্নিকারক প্ল্যানেট, ঠিক আছে, যেমন দেখা গেল সূর্যদেব। সূর্যদেব কোথায় নিচস্থ হয়? তুলা রাশিতে, তাই তার মেষ রাশিতে উচ্চস্থ হয়। মেষ রাশিতে উচ্চস্থ হওয়ার কারণ, সূর্যদেব হচ্ছে রাজা, আর মেষ হচ্ছে, মেষের মালিক কে? মঙ্গল। মঙ্গল তো, মঙ্গল হচ্ছে কি? সেনাপতি। আর মেষ হচ্ছে অগ্নিকারক রাশি, অগ্নি তত্ত্বের রাশি। তো অগ্নিকারক প্ল্যানেট অগ্নি তত্ত্বে গেছে এবং মঙ্গল হচ্ছে তার সেনাপতির ঘর, তাহলে সূর্যদেব সেখানে ফুল একদম পাওয়ারে কাজ করতে পারবে। তার জন্য সূর্যদেব মেষ রাশিতে উচ্চস্থ হয়। বোঝা গেল? তাহলে তুলা রাশিতে কেন নিচস্থ হলো? তুলা রাশিতে নিচস্থ হওয়ার কারণ, তুলার কারক তত্ত্ব যখন আমরা পড়বো তখন দেখবো যে তুলা রাশির কারক তত্ত্বই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং করা। তুলা মানে মাপদণ্ড, তার কাজ কি? ব্যালেন্স করে চলা। ঠিক আছে? তুলা রাশির আরো একটা কারক তত্ত্ব কি? যে সবাইকে নিয়ে চলা বা কারোর উপরে ডিপেন্ড হওয়া, ঠিক আছে, সবার মতামত অনুযায়ী চলা। তুলা রাশির কারক গ্রহকে শুক্র। শুক্র হচ্ছে কি? ভোগের কারক গ্রহ, প্রেমের কারক গ্রহ। রাজামশাই যদি সবসময় ব্যালেন্স করে চলতে হয় তাকে, তাহলে কি সে পূর্ণ ক্ষমতা ইউজ করতে পারবে?
পারবে কি? পয়েন্ট বোঝা যাচ্ছে? না পারবে। তারপরে কি বললাম যে তুলা রাশির আরেকটা কারক তত্ত্বের মধ্যে এসছে কি সবার সাথে আপোষ করে ব্যালেন্স করে চলা, কারোর সাথে কোনো ঝুট ঝামেলা নেই, কোনো কিছু নেই, তাল মিলিয়ে চলা। তার রাজামশাই যদি তাল মিলিয়ে চলতে হয় তাহলে তার রাজত্ব থাকবে? থাকবে না। তো সেখানে সূর্যদেব কি করছে, ওখানে গিয়ে তার কারক তত্ত্ব কি করছে, স্যাক্রিফাইস করতে হচ্ছে ওখানে গেলে। তার জন্য তুলা রাশিতে সূর্যদেব নিচস্থ। বোঝাতে পেরেছি? তোকে আমরা এরকম যদি একটা গোলাকার সারফেস হিসেবে ধরি, ঠিক আছে, আকাশ তো গোলই তো হবে না, আমাদের চোখে তো গোলই লাগে। এই গোলাকার এটাকে আমরা 12টা ভাগে ভাগ করি, বা প্রত্যেকটা ভাগের নামই হচ্ছে রাশি। যেমন একটা ভাগ, দুটো ভাগ, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10, 11 আর 12। ঠিক আছে, এই রাশিগুলোর আমি কি বলেছিলাম যে একটা বৃত্তর টোটাল পরিধি কত হয়? বৃত্ত কত হয়? 360 ডিগ্রি। কারেক্ট। উনি মনে হচ্ছে ভোটের লাইনে 360 ডিগ্রি। 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে আমরা 12টা যেহেতু আমরা ভাগ করেছি, 12 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা ভাগে আমরা পাবো 30 ডিগ্রি। ঠিক আছে, নতুন ফেসবুক খুলে তো ডিস্টার্ব হয় না। 30 ডিগ্রি করে। আচ্ছা, তো 30 ডিগ্রি ইন্টু কত, 12, তাহলে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, একটা রাশির মান পেলাম 30 ডিগ্রি, এখানে 30, এখানে আবার 31 থেকে এখানে কত পাবো, 60, তাই তো? এইভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো। ঠিক আছে, এই হচ্ছে তাহলে তোমার রাশি চক্র। রাশি চক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আজকে এই মেষ রাশি নিয়ে আমরা আলোচনা শুরু করব। ওকে, তাহলে আমি আবার স্টপ করে দিলাম। হ্যাঁ, ওকে। মেষ রাশির অধিপতিকে, মেষ রাশির অধিপতিকে মঙ্গল স্যার। মঙ্গল। মঙ্গলের কারক তত্ত্ব কি? মঙ্গল একটা অগ্নি কারক প্ল্যানেট। ঠিক আছে, তো প্রত্যেকটা রাশিরও আবার একটা তত্ত্ব হয়। মেষ রাশি হচ্ছে কি অগ্নি তত্ত্বের রাশি। এর স্বভাব কি, রাশির মানে তত্ত্ব অনুযায়ী ভাগ আছে রাশির, আবার স্বভাব অনুযায়ী ক্যাটাগরিতে ভাগ আছে। তত্ত্ব অনুযায়ী কি ভাগ আছে? তত্ত্ব অনুযায়ী আছে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, অর্থাৎ 4 ভাগে ভাগ করা আছে এই টোটাল 12টা রাশিকে। তাহলে শুরু হচ্ছে কি দিয়ে, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আবার অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আবার অগ্নি, পৃথিবী, বায়ু, জল। বোঝাতে পেরেছি? হ্যালো। আবার এই প্রত্যেকটা রাশির আবার স্বভাব আছে, চর, স্থির এবং ডুয়েল বা দ্বি স্বভাব। চর রাশি কেমন, যার কাজই হচ্ছে চলমান, সবসময় চলতে থাকে। আর স্থির রাশি কোনগুলো, যেগুলো স্থির থাকে, উনি চলমান নয়। আরেক ধরনের রাশি আছে যিনি ডুয়েল, মানে ইনি চলতেও থাকে আবার স্থিরের গুণও আছে, এর মধ্যে ডুয়েল সাইন আছে, মানে 2 রকম তত্ত্ব আছে। তা প্রথমে শুরু হয় কি দিয়ে, মেষ রাশি হচ্ছে চর রাশি, বৃষ রাশি হচ্ছে স্থির রাশি, মিথুন রাশি হচ্ছে দ্বি স্বভাব বা ডুয়েল স্বভাব। পয়েন্ট ক্লিয়ার? আবার চর, স্থির, দ্বি স্বভাব বা ধাতক, চর, স্থির, ধাতক, চর, স্থির, ধাতক। বোঝা গেল? এইভাবে আমরা রাশিগুলোকে সিরিয়াল ওয়াইজ আলাদা আলাদা করে নেব। এটুকু বোঝা গেছে না? আবার ডিসপ্লে শেয়ার করতে হবে? তার মানে এটা ওই চক্রাকারেই ঘুরবে। হ্যাঁ, একদম সিরিয়াল ওয়াইজ চক্রাকারে ঘুরবে। আরেকবার বুঝতে, ওইটা বল স্থির, তারপরে কি বললেন? চর, স্থির এবং ডুয়েল বা দ্বি স্বভাব বা ধাতক। আচ্ছা, ঠিক আছে। ঘাতক আর চর রাশি কোনগুলো বলে? ঘাতক আলাদা তো নাকি? ঘাতক আলাদা, আর ধাতক মানে দ্বি স্বভাব, ডুয়েল, 2 ধরনের বৈশিষ্ট্য যার মধ্যে আছে। ওকে, বোঝা গেল না? আমাকে আবার শেয়ার করতে হবে? হ্যাঁ, ঠিক আছে।
বোঝা গেছে। ওকে, হ্যাঁ। আচ্ছা, এর আরেকটা আবার ভাগ আছে বিষম এবং সম। ঠিক আছে, এটা হচ্ছে দুটো করেই ভাগ, বিষম সম, বিষম সম, বিষম সম, বিষম সম, এইভাবে আমরা সিরিয়াল ওয়াইজ ভাগ করে নেব। ঠিক আছে, ওকে। বিষম আর সম তাহলে আমরা মানে বিষম এটা বোঝাতে সম মানেটা তো সমান, কিন্তু না, ওরকম না, ওরকম না। আগে আমরা রাশি চক্রটা পড়ে নিই, হ্যাঁ, তারপরে আমরা ওটা ক্লিয়ার করব, তাহলে ওটা বুঝতে সুবিধা হবে। রাশির আবার দিক হয়, ওকে, পরের পার্টে আমরা সেটা ক্লিয়ার করবো। আচ্ছা, তো রাশি চক্রের মধ্যে প্রথম আমরা বলেছিলাম মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর তত্ত্ব হচ্ছে অগ্নিতত্ত্ব, স্বভাব হচ্ছে কি চর। ঠিক আছে, এটা সদা অস্থির বা গতিশীল। যে ব্যক্তির লগ্ন চর লগ্নের মধ্যে পড়ে, ঠিক আছে, সেই ব্যক্তির মধ্যে কি হবে, উনি এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারবে না। ওনার সবসময় ইচ্ছে করবে কোথাও না কোথাও ঘুরে আসি। ঠিক আছে, কোথাও একটুখানি হেঁটে এলে ভালো লাগে, ঠিক আছে, কোথাও গেলে ভালো লাগে। আবার কেউ আছে দূর কোথাও যাবে না, ঘরে বসে থাকে। তার মানে উনি ওই ব্যক্তি কি স্থির রাশির। আবার কার মধ্যে কি আছে, গেলেও হয় না গেলেও হয়, কোনো ব্যাপার না তার কাছে, সেটা হচ্ছে ডুয়েল। ম্যারেজের ক্ষেত্রে, যখন বিবাহের ক্ষেত্রে আমরা ম্যারেজ অ্যাস্ট্রোলজি যখন দেখবো, তখন যদি দেখি যে দেখা গেল এরকম দুটো কাপল আছে, মানে হাজবেন্ড সারাদিন টই টই করে ঘুরে বেড়াতে পছন্দ করে, কিন্তু ওয়াইফ ওনার সাথে যেতেই চায় না, এই নিয়ে অশান্তি। তার উল্টো হতে পারে, তার মিসেস কোথাও ঘুরতে যেতে পছন্দ করে, কোথাও নতুন নতুন জায়গা আবিষ্কার করতে পছন্দ করে, কিন্তু হাজবেন্ড বলে দূর ঘুরে কি হবে, ঘরে বসে ঘুমাই তো। এই নিয়েও অনেকের কি হয়, ফ্যামিলিতে প্রবলেম হয়। এগুলো প্র্যাকটিক্যাল উদাহরণ, এগুলো এখানের সাথে কানেক্টেড। তাহলে কি একটু দিদিকে হচ্ছে? হ্যাঁ, বললাম তাহলে কি এগুলো দেখেই কারণ বিয়ে করা উচিত, যে মানে রাশিটা মানে জল আর জলরাশি আর হচ্ছে যে স্থির রাশি, যেটা কি বলছেন? ওটা তো তোমার একটা পার্ট, এবার ওইটা তো তোমার মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় স্যার জোটক বিচারে যে 36টা দেখা হয়, এটা তাহলে একটা তার মধ্যে একটা দ্বারা এটা হচ্ছে অনেক কিছু বাকি আছে। এটা একটা অংশ মাত্র। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এটা লগ্ন না রাশি কোনটা বেশি এফেক্টিভ? আপনার ঘুরতে যায় কোথায়, মন না শরীর? মন। শরীর ঘুরতে যায়, শরীর ঘুরতে যায়, মন তো ঘরের মধ্যেও দুনিয়া ঘুরে আসতে পারে, তাহলে তো প্রবলেমই হতো না। শরীর ঘুরতে যায়, আমি যাচ্ছি, আমি মানে কি, আমার শরীর। ঠিক আছে, শরীর যখন দেখবো তখন আমরা লগ্ন দেখবো। আচ্ছা, যখন আমরা মানসিক কোন স্থিতি দেখবো তখন আমরা রাশি দেখবো, মনে থাকবে। কিন্তু স্যার ঘুরতে যাওয়ার ইচ্ছাটা কিন্তু মন থেকেও হয়, যে মন থেকে ইচ্ছা করছে যে ঘুরে আসছে, এটাও তো একটা ব্যাপার। হ্যাঁ, তা আপনাকে মনের মধ্যে বাসনা তো শরীরই করাচ্ছে না, অস্থির হয়ে যাচ্ছে শরীর, আমার কোথাও যেতে হবে, ঘুরতে যেতে হবে। ঠিক আছে, তারপরে কি শরীর যাবে তো ঘুরতে। এবার যদি শুধুমাত্র মনে মনে ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে গুগল ম্যাপে ঘুরে নিয়ে আসো, কোনো ব্যাপার না। কিন্তু সেটা আমরা লগ্ন দেখবো। হ্যাঁ স্যার, সব থেকে বেশি যেটা এফেক্টিভ বা সব থেকে বেশি যেটা শোনা যায়, যেহেতু জোটকের কথা উঠলে একটা ছোট্ট করে প্রশ্ন রাখছি, যে যেহেতু তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে শুনেছি যে স্যার এই গণের ব্যাপারটা, গণ নাকি খুব এফেক্টিভ, যে নরগণের সঙ্গে যদি রাক্ষসগণ বা দেবাড়িগণের বিবাহ, সবকটাই এফেক্টিভ না। এখানে দেখতে হবে যে, আমি একটুখানি বলে দিই, জানি না কে কতটা জানে, অষ্টপুটে নাম্বার হয়, ঠিক আছে, একদম 8খানা পয়েন্ট, প্রথমটার পয়েন্ট হচ্ছে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার। হ্যাঁ, যেটা মানে ব্রুকুড বলে, ওটার পয়েন্ট হচ্ছে 8, নারীতে সরি ওটা মনে হয় 7, আর নারীতে হচ্ছে 8। তাহলে যেটার পয়েন্ট বেশি আছে সেটা তো বেশি ইম্পর্টেন্ট হওয়ার কথা। গণ দিয়ে তাহলে কি বিচার করা হয়, গণ দিয়ে মেন্টালিটি বিচার করা হয়। ঠিক আছে, গণ কয় প্রকার? 3 প্রকার তো, দেবগণ, নরগণ এবং রাক্ষসগণ বা দেবাড়িগণ। রাক্ষসগণেরই আরেকটা নাম দেবাড়িগণ। এবার যারা দেবগণ হয় তাদের চিন্তাধারা আলাদা, যারা নরগণ হয় তাদের চিন্তাধারা আলাদা, এবং যারা রাক্ষসগণ হয়
তাদের চিন্তাধারা আলাদা। এইবার দেখা গেল যে দুটো আলাদা চিন্তাধারার মানুষ, ঠিক আছে, একে অপরের অ্যান্টি, তখন গিয়ে প্রবলেম ক্রিয়েট হয়। এর জন্য বলে দেবগণের সাথে রাক্ষসগণ একদম চলে না, ঠিক আছে। আবার যদি সেম গণ হয় তাহলে দুজনের মেন্টালিটি খুব সুন্দর হয়। দেবগণের সঙ্গে তো সবার চলে শুনেছি। না, দেবতার সঙ্গে তো অসুরের যুদ্ধ। না, কখনো কখনো আন্ডারস্ট্যান্ডিং চলে না, ওই যে যখন নর বা রাক্ষস দুটোই চলে, কিন্তু স্যার নরের সঙ্গে রাক্ষস চলে না বলেই জানতাম, জানি না এটা। হ্যাঁ মানে এটা না, প্রথমে দেখতে হবে যে ছেলের কি গণ, তার এগেনস্টে মানে সিদ্ধান্ত আলাদা হবে। আবার যদি মেয়ে ইম্পর্টেন্ট, আমরা মেয়ের পক্ষ হই, তাহলে আমাদের মেয়ের কি গণ সে এগেনস্টে বাকিটা আমরা ডিসাইড করবো, এইভাবে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এই রাশি চক্র পড়ার পরে, প্র্যাকটিস করার পরে সবার আগে বিয়েটাই পড়াবো, হ্যাঁ, ম্যারেজ অ্যাস্ট্রোলজি। এখানে একটা জিনিস একটু কনফার্ম করবো স্যার। আচ্ছা, তাড়াতাড়ি শেষ করে নিন, রাশি পড়াতে হবে। হ্যাঁ স্যার, আপনি এখন বললেন চলরাশি, স্থিররাশি আর ডুয়েল রাশি। এটা আপনি যেভাবে বললেন বসায় দেখা যাচ্ছে চলরাশি হচ্ছে মেষ, কর্কট, তুলা, মকর, আর স্থির রাশি হচ্ছে বৃষ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ। ডুয়েল রাশি হচ্ছে মিথুন, কন্যা, ধনু, মীন, ঠিক। আর হচ্ছে এটা বললেন অগ্নিজীবী, বায়ু, জল, এটাও কি সেম ভাবেই বসবে না এটা আলাদা? একদম সেম। মেষ রাশি অগ্নি, তারপরে পৃথিবী হচ্ছে বৃষ রাশি, বায়ু হচ্ছে মিথুন রাশি, কর্কট হচ্ছে জল রাশি। আবার সেম, আবার রিপিট করবে। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। এবার প্রশ্ন পাঠ এখন বন্ধ। আচ্ছা, তাহলে কি বললাম, এটা মেষ রাশি হচ্ছে স্বভাবগত ভাবে এটা হচ্ছে চর রাশি, ঠিক আছে। লিঙ্গ কি, এটা হচ্ছে পুরুষ রাশি। এই পুরুষ রাশিরও আবার স্ত্রী পুরুষ হয়, সেটা আমাদের চাইল্ড অ্যাস্ট্রোলজিতে ভীষণ পরিমাণে কাজে লাগবে। এর আমি একটা আবার প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। কারো লগ্ন যদি স্ত্রী লগ্নের মধ্যে পড়ে যায়, স্ত্রী রাশির লগ্নের মধ্যে পড়ে যায়, কিন্তু আমাদের জন্মেছে পুত্র সন্তান, তার মধ্যে স্ত্রী সুলভ গুণ থাকবে। তার মানে এই নয় যে সে এখনকার ভাষায় কি বলে সব, মানে কি বলে এটাকে, হোমো, তাই তো, হোমো। হ্যাঁ, কিন্তু ওটা হবে এরকম এটা নয়। কিন্তু দেখা গেল কোন একটা ছেলে ও বাড়ির সমস্ত কাজ করতে পারে, সে রান্না করা থেকে শুরু করে সব এভরিথিং একজন মায়ের রাজা করতে পারে, একটা ছেলে তার মধ্যে সব গুণ আছে। আবার এরকম অনেক মেয়েদেরকে দেখতে পাওয়া যায় তার মধ্যে ঘরোয়া কোনো গুণ থাকে না, তার মধ্যে পুরুষ রাশির মধ্যে তার যদি লগ্ন পড়ে যায়, সে বাইরের সমস্ত কাজে এক্সপার্ট হয়ে যায়, কিন্তু ঘরের কাজে সে পারে না, সে রান্না করতে পারে না ঠিকঠাক, হয়তো জোর করে রান্না করে। পয়েন্ট বোঝা গেল? যে পুরুষ রাশি এবং স্ত্রী রাশি কোথায় বিবেচনা? এটা কি পরে এরকম কিছু আসবে নাকি যে পুরুষ স্ত্রী যেটা বললেন এটা একবার প্রথম থেকে বললাম। এই মানে কোনটা এক্সাম্পল দিলাম যে যদি কোনো ব্যক্তির মানে একটা সন্তান জন্ম নিল, সেই সন্তান পুত্র সন্তান, কিন্তু তার লগ্ন যদি আমরা বিচার করে দেখি, দেখা গেল যে সে কোন স্ত্রীর লগ্নের রাশিতে পড়েছে, বা স্ত্রীর রাশির লগ্ন মানে রাশিতে তার লগ্ন হয়েছে, এটুকু তো বুঝতে পারছি। আচ্ছা, সেটা কিভাবে বুঝবো? রাশি চক্রে কি এরকম পরপর কিছু আছে যে প্রথমটা পুরুষ, তারপর একটা স্ত্রী, প্রথমটা পুরুষ, তারপর আছে, সব আছে, আমি দিয়ে দেবো, কোনো টেনশন নেই, ঠিক আছে, আমি সব দিয়ে দেবো। মানে একটু যদি বলে দিতেন তাহলে সুবিধা হতো। বলে দেবো, আমি গ্রুপে দিয়ে দেবো, আমি বানিয়ে। কি হয়েছে? আপনি যেটা বললেন স্ত্রী লগ্ন একটা এক্সাম্পল দিতে বলছি আর কি। স্ত্রী লগ্ন আমি বলছি, টেনশনের কিছু নেই। আমাদের পুরুষ দিয়ে শুরু হয়, স্ত্রী দিয়ে শেষ হয়, পুরুষ স্ত্রী আবার পুরুষ আবার স্ত্রী আবার পুরুষ আবার স্ত্রী, এইভাবে আমরা টোটাল 12টা রাশি চক্র ঘুরে নেবো, ব্যাস হয়ে গেল, সিম্পল। কারণ এর মধ্যে তো তৃতীয় ক্যাটাগরি আসছে না। বলুন। মেষ যদি পুরুষ রাশি হয়, বৃষ তাহলে স্ত্রী রাশি, মিথুন যদি পুরুষ হয়, কর্কট তাহলে স্ত্রী রাশি, এইভাবে। এটাই একদম ঠিক এটাই। তো তাহলে পুরুষ রাশিতে যদি কারো লগ্ন পড়ে
কিন্তু সে জন্মেছে কন্যা সন্তান, তার মধ্যে পুরুষ সুলভ আচরণ দেখতে পাওয়া যাবে। ওকে, আচ্ছা এবার আমরা এগোই। প্রত্যেকটা রাশির একটা করে চিহ্ন হয়। যদি আমরা কোনোদিনও এই রাশি চক্রের বা কোনো পেপারে বা কোনো যদি কোথাও আমরা রাশি ফল কি আছে সেটা যদি আমরা কোনোদিন দেখতে যাই, সেখানে আমরা দেখতে পাই যে এটা হলো মকর রাশি। মকর রাশির পাশে একটা চিহ্ন মানে লেখা আছে। কি চিহ্ন থাকছে? একটা মোটামুটি ধরো একটা মাছের চিহ্ন থাকে। তো মাছের না কুমিরের? মকর রাশির পাশে। মেষ রাশির ক্ষেত্রে একটা ক্রস মাছ। মেষ রাশির পাশে যেমন ভেড়া থাকে, বৃষ রাশির ক্ষেত্রে ষাঁড় থাকে, মিথুন রাশির গিয়েছে মানে দুজন মেয়ে কোনোভাবে হয়তো মানে বসে আছে, ঠিক আছে। কর্কট রাশির ক্ষেত্রে কাঁকড়া, এরকম চিহ্ন হয়। কি হচ্ছে? হাতির মাথাটার সঙ্গে মাছের একটা লেজ এরকম থাকে তো বোধহয় মকর রাশিটাতে, যেটা দেখতে পাই। হ্যাঁ, ওই বৃহৎ আকার মৎস্য হবে এরকম একটা কিছু। ওকে, তাহলে কি হলো? এই মীন রাশির ক্ষেত্রে হচ্ছে দুটো মাছের ছবি থাকে। মাছ একজন একদিকে আরেকজন আরেকদিকে মাছের চিহ্ন থাকে। হ্যাঁ, তাহলে মেষ রাশির ক্ষেত্রে ভেড়ার চিহ্ন আছে। এই রাশির বর্ণ হচ্ছে কি রক্ত বর্ণ বা লাল। মেষ রাশির কোন দিক থেকে দিক হয়? রাশি ধরে একটা দিক হয়। হ্যাঁ, মেষ রাশি হচ্ছে পূর্ব দিক, বৃষ রাশি হচ্ছে দক্ষিণ দিক, মিথুন রাশি পশ্চিম দিক। এভাবে আমি দিয়ে দেবো গ্রুপে। হ্যাঁ, এতে চিন্তা করার কিছু নেই। বলছে এই মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য কি? বলছে এই অ্যাকচুয়ালি চারিত্রিক বৈশিষ্ট্য আমরা কার মধ্যে দেখতে পাবো? কোনো জাতক বা জাতিকার মধ্যে দেখতে পাবো, তাই তো? এই কারক তত্ত্ব গুলো কার মধ্যে দেখতে পাবো? গ্রহদের কারক তত্ত্ব যেমন আমরা গ্রহের মধ্যে দেখতে পাই, ঠিক আছে, ঠিক তেমনি রাশির কারক তত্ত্ব ব্যক্তির মধ্যে দেখতে পাবো। যদি কোনো ব্যক্তি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকে, সাধারণত তারা কি হয়? ভীষণ সাহসী এবং তেজস্বী হয়ে থাকে, যেহেতু এর অধিপতিকে মঙ্গল, ঠিক আছে। তাই এদের মধ্যে কি হয়? সেনাপতি বা নেতৃত্ব দেওয়ার গুণ জন্মগত ভাবেই এদের মধ্যে বিদ্যমান থাকে। এরা ভীষণ সাহসী। এরা কোনো কর্মের মধ্যে ঝুঁকে পড়ার জন্য এত ভাবনা চিন্তা করে না, ঠিক আছে। দুম করে সিদ্ধান্ত, দুম করে ওর মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেল। নতুন কোনো উদ্যোগ নিতে এরা কখনো পিছপা হয় না। অত ভাবনা চিন্তা করতে হবে, ব্যাস লেগে পড়ো। এবারে সে তার রেজাল্ট কি হবে জানার দরকার নেই। এরকম পাবলিক আমরা দেখতে পাই। ভিড়ের মধ্যে সবাই একদিকে, একজন সামনে এসে লাফালাফি শুরু করে দিল, তার ভীষণ সাহস, কিন্তু সে একবার ভাবনা চিন্তা করলো না যে আমি যে সামনে যাই বাকিটা সামলাতে পারবো কিনা। এই হচ্ছে মেষ রাশির ব্যক্তি। এরা ভীষণ সাহসী হয়, এরা জেদি হয়, ঠিক আছে, এরা স্পষ্টবাদী হয়, ঠিক আছে। এরা একদম মুখের উপরে সোজা সবটা কথা বলতে পছন্দ করে, অত ঘোরাঘুরি ঘোরপ্যাচ এরা বোঝে না, ঠিক আছে। এদের মধ্যে রাগ খুব দ্রুত আসে, তবে আবার এদের দ্রুত রাগ শান্তও হয়ে যায়, ঠিক আছে। এদের কি হয়? অনেক সময় এদের জেদ এদেরকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ এদের মধ্যে জেদ প্রচুর থাকে। আচ্ছা, মঙ্গলের কারক তত্ত্ব কি এর মধ্যে আমরা একটু বুঝতে পারছি? যখন আমরা মঙ্গল পড়েছিলাম, সাহস, হ্যাঁ, এনার্জি কারক প্ল্যানেট, হ্যাঁ হ্যাঁ, এইভাবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু মনে রাখতে সুবিধা হবে। স্যার, রাশির প্রভাব যখন একটা ব্যক্তির মধ্যে পড়ছে, তাহলে লগ্নের প্রভাবও তো পড়বে। অবশ্যই। রাশি কোথা থেকে, এই জিনিসটাই তো আমি বারবার বলি, রাশি কেন দেখবো, লগ্ন কেন দেখবো? আগে এটা ক্লিয়ার করে বলো আমাকে। রাশিটা অ্যাকচুয়ালি মন আর লগ্ন তো শরীর। হ্যাঁ, আর যখন কোনো শারীরিক অ্যাক্টিভিটি হবে তখন আমরা দেখবো লগ্ন। যেমন শরীর খারাপ, চরিত্রহীন। আচ্ছা, চরিত্রহীন কেন হয় ব্যক্তি? তার শারীরিক চাহিদা বেশি থাকে, তাই তো? am I right or wrong? একটু মানে ভীষণ পরিমাণে খেতে পছন্দ করে। খায় কে? মনে খায় না পেটে খায়? শরীর খায়। শারীরিক অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা সবসময় লগ্ন দেখবো। মানসিক অবস্থা দেখতে গেলে আমাদের সবসময় রাশি দেখবো। আশা করি আর কেউ ভুলবে না।
আশা করি কেউ ভুলবে না। না, বলছে এই মেষ রাশিতে যাদের জন্ম হয় এরা স্বাধীনতা পছন্দ করে ভীষণ পরিমাণে, কারো আন্ডারে কাজ করতে পছন্দ করে না, আর এদের লাইফটা ভীষণ ডিসিপ্লিন হয়, এরা ডিসিপ্লিন পছন্দ করে ভীষণ। বিশেষ করে আর্মি সেক্টর, ডিফেন্স সেক্টর, প্রশাসনিক সেক্টর, এগুলোতে মঙ্গলকে দেখতে পাওয়া যায়, বা মেষ রাশি জাতক বা জাতিকাকে দেখতে পাওয়া যায়। স্পোর্টসে এদেরকে ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। স্পোর্টস, যে কোনো ধরনের স্পোর্টসে কি লাগবে? এনার্জি লাগবে, কৌশল লাগবে এবং সাহস লাগবে। যেহেতু এটা কি তত্ত্বের রাশি? অগ্নিতত্ত্ব, এবং স্বভাবগত কি চর, তাই তো? এটা সবসময় পরিবর্তন, এক জায়গায় স্থির থাকতে পারে না, ঠিক আছে? এরা চলমান হতে পছন্দ করে। এদের মধ্যে আত্মবিশ্বাস মারাত্মক, এরা নেতৃত্ব দিতে পছন্দ করে, উদ্যমী, ঠিক আছে? আচ্ছা, এই সমস্ত রাশিরও একটা করে কেরিয়ার ডিসাইড করা থাকে, কেরিয়ার, জীবিকা। ওকে, মেষ রাশি জাতক জাতিকারা সাধারণত কি বললাম? উদ্যোক্তা, কারণ এরা তো ভয় পায় না। রাজনীতিবিদ, কারণ রাজনীতি করতে গেলে সাহসের প্রয়োজন হয়, ঠিক আছে? তারপরে রাজনীতিটা কি মানে হচ্ছে ওয়ান টাইপ অফ প্রশাসনিক দপ্তরের সঙ্গেই তো জড়িত না। রাজা, রাজনীতিতে কারা আসে? যারা রাজা হতে চায়। তারপরে কি স্পোর্টস ক্যাটাগরিতে সামরিক কর্মকর্তা, এবং সমাজে একজন লিডার, ঠিক আছে? এই হচ্ছে মেষ রাশির কেরিয়ারের মধ্যে এগুলো পড়ে। এরা ভীষণ কঠোর পরিশ্রমী হয়। এদের আবার কি হয়? রাশি অনুযায়ী না, মানে মানুষের একটা ফেসের বা মানুষের একটা ক্যাটাগরি বা মানুষটাকে দেখতে কেমন হবে সেটা রাশি অনুযায়ী আবার ডিসাইড করা যায়, ঠিক আছে? বলছে এদের মাথায় বা মুখমণ্ডলে কোনো না কোনো একটা দাগ দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এদের মুখে ব্রণর দাগ ম্যাক্সিমামই দেখতে পাওয়া যায়, ঠিক আছে? মেষ রাশি হচ্ছে কি মস্তকের কারক, কালপুরুষ কুণ্ডলিতে প্রথম মস্তকের কারক। আমরা কি এটা শিখেছি যে প্রত্যেকটা রাশি আমাদের শরীরের কে কোথায় বসে আছে? এটা কি আমরা শিখেছি? আই থিংক শেখা হয়নি। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আপনি শুধু বলেছিলেন যে পায়ের দিকটা হচ্ছে শনি আর উপরের দিকটা হচ্ছে রবি, এইটুকুই বলেছিলেন তো? ঠিক আছে, ঠিক আছে, আমি আজকে দেখাচ্ছি। আমার ছবি আমি আজকে বানিয়েছি, ওটাই দেখছি। ডিসপ্লে এসছে। আর মেষ রাশির মানুষজন খুব ভালো হয়। হ্যাঁ, ওদের মধ্যে অত মানে ক্যাচাল প্যাচাল সব কিছু থাকে না। দুজনেই আমার দুজন মানে কাছের মানুষ, আমার হাজবেন্ড ছেলে দুজনেই মেষ রাশি। স্পষ্ট কথা বলে, কিন্তু এত ভালো মানুষ হয় না, ভিতরে কিছু। হ্যাঁ, ওদের মধ্যে একদমই তাই, একদম তাই। যা ইচ্ছা বলো মুখে বলে দিল, সে মানুষটা যে কি ভাববে সেটা নয়, কিন্তু খুব ভালো হয়। কিন্তু স্পষ্টবাদী, সত্যি কথা বলে। আর যারা স্পষ্টবাদী হয় তারা সত্য কথাই বলে। হ্যাঁ, ভালো মানুষ। ওকে, আচ্ছা, এবার আমরা টপিকে আসি। আমার ডিসপ্লে দেখা যাচ্ছে? আমার কি ডিসপ্লে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। ওকে ওকে ওকে, এক সেকেন্ড। এখানে আমরা পিছনে একটা মানুষকে বসে আছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সপ্ত চক্র, 7খানা চক্র আছে, দেখতে পাচ্ছি? দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, এই ছবিটাতে ভালো বোঝা যাবে। এই যে সেম, ঠিক আছে, 7খানা চক্র। তো এই চক্রগুলোকে আমি কি করেছি, নাভি থেকে আমাদের, প্রথমে আমরা যখন মায়ের গর্ভে থাকি আমাদের শুরুয়াত হয় কোথা দিয়ে? আমাদের জীবন শক্তি শুরু হয় কোথা থেকে? নাভির মাধ্যমে। আমরা তো খেতে পারি না তখন, তখন আমাদের নাভি চক্র থেকে আমাদের এই জীবনের সূত্রপাত হয়। যেমন বিষ্ণু নাভি থেকে ব্রহ্মার উৎপত্তি দেখিয়েছে, তো আমাদের উৎপত্তি সে মায়ের নাভির সাথে কানেক্টেড, ঠিক আছে? তো এখানে আমরা
যারা চক্র জানে তারা এগুলো বুঝতে পারবে, চক্র না জানলে অসুবিধা নেই, আমি চক্র পরে পড়িয়ে দেবো। এটা কি সেই মূলাধার স্বাধিষ্ঠান ওটা নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই হচ্ছে সেই মূলাধার স্বাধিষ্ঠান। এগুলো আমি যেখানে মার্কিং করেছি সেখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের নাভি পয়েন্ট, তার নিচের পয়েন্ট হচ্ছে তলপেট, আর এটা হচ্ছে আমাদের গুহ্যদ্বার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মূলাধার চক্র। এখান থেকে আমাদের যত এনার্জি সাপ্লাই হয়, আগের দিন যখন আমি শনিদেবকে পড়াচ্ছিলাম তখন আমি এটাকেই হাইলাইট করছিলাম, মনে পড়েছে? এখানে হচ্ছে সূর্যের অবস্থান। ঠিক আছে, আচ্ছা, সেদিনের ক্লাসটা মনে থাকলে আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের নাভি থেকে সূত্রপাত, নাভি থেকে আমাদের কি হচ্ছে মেষ রাশি, এই যে প্রথম রাশি হচ্ছে মেষ, তারপরে উপরের দিকে গেলাম বৃষ রাশি, তারপরে মিথুন রাশি, তারপরে কর্কট রাশি অর্থাৎ চন্দ্রমা, তারপরে হচ্ছে সিংহ রাশি অর্থাৎ রাজা। চন্দ্রমা এবং সূর্যদেবের দুটো রাশি, সরি একটা করে দুজনের দুটো রাশি, একজন রাজা আর একজন রানী। তাহলে 5 নাম্বার এবং 4 নাম্বার, 5 নাম্বার হচ্ছে মাথা, সূর্যদেব হচ্ছে আমাদের ব্রেনের কারক, মাথার কারক। ওকে, আর চন্দ্রমা কি? আমাদের ফেস, মুখমণ্ডল। ঠিক আছে, অনেকে তো অনেক কবিতা লেখার সময় উল্লেখ করে না যে চাঁদের মতো মুখ, মনে থাকবে? এবার যখন আমরা 1 নাম্বার 2 নাম্বার উপরের দিকে উঠছি, 5 মাথায় চলে গেলাম, তাহলে 1 নাম্বার হচ্ছে নাভি, তারপর এটা হচ্ছে হৃৎপিণ্ড, আগের দিন পড়িয়েছি, এটা হচ্ছে আমাদের গলা, এটা হচ্ছে আমাদের ফেস, আর 5 নাম্বারটা হচ্ছে আমাদের মাথা। এই যে 5 নাম্বারকে সিংহ রাশি, চন্দ্রমা 4 নাম্বার রাশি। এবার আবার আমরা রিটার্নে আসবো 6 নাম্বারকে কন্যা রাশি, তো 6 নাম্বার এই যে সেম গলাতে। ঠিক আছে, এই পাশে মিথুন রাশি, এই পাশে কন্যা রাশি। আবার তারপর আবার আমরা নিচের দিকে নামবো 7, মানে এখান দিয়ে উঠবো আর এই পাশ দিয়ে নামবো। এটুকু বোঝা যাচ্ছে? মানে স্যার ওঠার সময় আমরা নাভি দিয়ে নাভি থেকে উঠবো, সময় গলা দিয়ে নাম, মাথা দিয়ে নামছি, গলা দিয়ে কেন? তাহলে ওই যে বুদ্ধব 6 আছে, হ্যাঁ গলাতে, সে তো ঠিক আছে। তাহলে চন্দ্রমা রয়েছে না এখানে, তাহলে এপাশে মিথুন, এপাশে কি আছে? কন্যা রাশি, 6 নাম্বার রাশি কন্যা। 6 নাম্বার পরে কি 7 নাম্বার হচ্ছে কার? তুলা, আর এপাশে হচ্ছে বৃষ রাশি, মালিক কে? শুক্র। সেই রাজ দরবারের কথা মনে আছে? ওপরে রাজা রানী বসে আছে, সূর্য এবং চন্দ্রমা, তারপরে কি? বুধ। হ্যাঁ হ্যাঁ, এই যে বুধ, এই রাজপুত্র, তারপরে আছে কি? শুক্র, হচ্ছে শুক্র মন্ত্রী, তারপরে হচ্ছে কি? মঙ্গল আবার সেই নাভিতে এলো, তারপরে বৃহস্পতি হচ্ছে কি? গুরুদেব। ঠিক আছে, এপাশে মীন রাশি আর এপাশে ধনু রাশি, তারপরে কে? শনিদেব। শনিদেব একদম লাস্টে। এর জন্য আমি বলেছিলাম শনিদেবের কাছে কুণ্ডলিনীর আমাদের শক্তি আছে, এই শনিদেবের কাছ থেকে আমাদের মেরুদণ্ড সোজা দাঁড়িয়ে আছে। বোঝা গেল? এখান থেকেই আমাদের শরীরে 3টে নাড়ি ওঠে। 3টে নাড়ি কি কি? কারো কে কে পড়েছে 3টে নাড়ি কি কি? পিঙ্গলা, সুষুম্না। একদম, এখান থেকে আমাদের এই কি সব আসছে, হ্যাঁ, এখান থেকে আমাদের এই যে প্রত্যেকটা চক্রকে এরকম বেষ্টিত করে ইড়া উঠলো, পিঙ্গলা উঠলো, ঠিক আছে, সুষুম্না হচ্ছে একদম মিডিল বরাবর, একদম মেরুদণ্ড বরাবর সোজা। এই যে এই নাড়িগুলো আছে, এই নাড়িগুলো একটা হচ্ছে চন্দ্র নাড়ি আর এটা হচ্ছে সূর্য নাড়ি। ঠিক আছে, আর মিডিল দিয়ে যেটা উঠছে এটা হচ্ছে ব্যালেন্স নাড়ি বলে। আমাদের এই যে নাড়ি যদি আমরা এক্ষুনি আমরা এই মানে বর্তমান যে অবস্থাতে আছে এই অবস্থাতে বসে আমরা নাড়ি পরীক্ষা করে নিতে পারি। আমাদের নাকে হাত দিয়ে দেখলে বুঝতে পারবো যে দুটো নাকের যে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে সমান ভাবে আমাদের বায়ু ত্যাগ হয় না, নিঃশ্বাস আমাদের সমান আসে না, কোনোটাতে কম কোনোটাতে বেশি। আবার খুব কম সময়ের জন্য দুটো নাক দিয়ে সমান ভাবে নিঃশ্বাস আসা যাওয়া করে। ওটা মেডিটেশন এখন খেয়াল করে দেখতে পারে, মেডিটেশনের সময়ও হয় না।
তবে তাকে অনেক প্রো লেভেলে উঠতে হবে, অনেক অ্যাডভান্স লেভেলে উঠতে হবে, তবে তার দ্বারা পসিবল। আমাদের হচ্ছে কি চন্দ্র যে নাড়িটা আছে, চন্দ্র নাড়ি আমাদের শরীরে শীতলতা প্রদান করে, আর সূর্য নাড়ি আমাদের কি করে, শরীরকে এনার্জি প্রদান করে, শরীরকে গরম রাখে সূর্য নাড়ি। আর এই যে চন্দ্র এবং সূর্য অর্থাৎ ঠান্ডা এবং গরমের মাঝখানে আছে কে, সুষুম্না নাড়ি। এই সুষুম্না নাড়ির কাজ হচ্ছে আধ্যাত্মিকতার বৃদ্ধি। ঠিক আছে, এই আধ্যাত্মিকতার বৃদ্ধিটা তখন হবে যখন ব্যক্তির দুটো নাসারন্ধ্র দিয়ে সমানভাবে নিঃশ্বাস আসা যাওয়া করবে, কোনোটা বেশি না কোনোটা কম না। বিশ্বাস না হলে এখন একবার সবাই চেক করে নি, নাক টিপে এক পাশের নাক বন্ধ করে আরেক পাশ দিয়ে দেখে নি কার কোনটা কি চলছে। যার ডান নাক দিয়ে নিঃশ্বাস বেশি আসা যাওয়া করছে তার শরীর এখন গরম আছে, কারণ তার সূর্য নাড়ি অ্যাক্টিভ আছে, অর্থাৎ ডান নাসিকাতে কি আছে, সূর্য নাড়ি। বোঝা গেল? আর বাঁ নাসিকাতে কি আছে, চন্দ্র নাড়ি, সে শীতলতা প্রদান করে। স্যার সূর্য নাড়িকেই কি ইরা বলছি নাকি? হ্যাঁ, ঠিক আছে। যখন ব্যক্তি খাওয়া দাওয়া করে, বিশ্বাস না হলে একদিন একটুখানি এক্সপেরিমেন্ট করে দেখলেই হবে, যখন ব্যক্তি খাওয়া দাওয়া করে তখন ওই ব্যক্তির এনার্জি প্রয়োজন হয়। যদি তার ডান নাক সচল থাকে তখন তার হজম প্রক্রিয়া সুন্দর হবে, যদি তার বাঁ নাসিকা সচল থাকে তখন তার হজম হতে লেট হবে এবং গ্যাস হওয়ার প্রবণতা থাকে। এর কারণ কি, আমাদের শরীরে কি প্রয়োজন, তাপের প্রয়োজন, অর্থাৎ জঠর অগ্নি থাকে তো আমাদের শরীরে। মঙ্গল কি অগ্নিকারক প্ল্যানেট, এগুলো সব মুছে দিলাম, এগুলো এটুকু বোঝা গেছে তো? যেটা আমি বুঝিয়েছি এটা বোঝা গেল? হ্যাঁ, মঙ্গলকে আমরা নাভিতে, হ্যাঁ মঙ্গলকে আমরা নাভিতে কেন রেখেছি এটারও লজিক আছে। আমাদের পূর্বপুরুষ আমাদেরকে কোনো জিনিস খারাপ দিয়ে যায়নি, সব আমাদের কাজে লাগার জিনিস দিয়েছে এবং অমূল্য সম্পদ দিয়ে গেছে, এগুলো রত্ন জহরতের থেকেও মূল্যবান। এই যে বলছি আমাদের নাভি থেকে কেন মঙ্গলের সূত্রপাত, এই মঙ্গল আমরা কি বলেছিলাম, অগ্নিকারক প্ল্যানেট, রাইট? ইয়েস অর নো? মঙ্গল অগ্নিকারক প্ল্যানেট, ইয়েস অর নো? হ্যাঁ, আর আমাদের জঠর অগ্নি কোথায় থাকে, জঠর অগ্নি কেউ নাম শুনেছি? না, পেটে পেটে জঠর অগ্নি কেউ আমাদের যে শরীরের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, আমাদের শরীরে আমরা যে খাবার গ্রহণ করি এই খাবারটা অনেকগুলো প্রসেসের মাধ্যমে যায়। আমাদের ফার্স্ট প্রসেস কি হয়, আমাদের হাতের থেকেই, আমরা যে হাত দিয়ে খাওয়া দাওয়া করি না, হাতের যে স্কিনের যে টাচ হয় ওখান থেকে আমাদের খাদ্য প্রসেস শুরু হয়ে যায়। তারপরে কি আমাদের মুখে গেল, মুখে যাওয়ার পরে লালা মিশ্রিত হলো এবং দাঁত তাকে টুকরো টুকরো করে দিল, তারপরে আমাদের খাদ্য গহ্বর দিয়ে নালিকা দিয়ে পেটে চলে গেল। পেটে গিয়ে এটা কি হচ্ছে, ওখানে প্রচুর পরিমাণে হিট আছে এবং অ্যাসিড আছে, ওই হিটটাকে বলে বা আগুনকে বলে বা তাপকে বলে, ওর মধ্যে তো সত্যি সত্যি আগুন জ্বলে না, ওখানে একটা প্রচন্ড পরিমাণে তাপ উৎপন্ন হয়, সেই তাপকে বলে জঠর অগ্নি। আশা করি সবাই বুঝতে পেরেছে। এই জঠর অগ্নি, আজকে আমি একটা তাহলে রেমেডি বলে দিই, এখানে কার কার ভীষণ গ্যাসের প্রবলেম হয়, হজমের প্রবলেম হয়, কি আছে? আর কি আছে? ওকে, আর কেউ? তাহলে আমি একটা নিয়ম বলে দিই। নিয়ম হচ্ছে আমরা যে খাবার গ্রহণ করি, ওকে ওকে, আমরা যে খাবার গ্রহণ করি তার অন্তত 2 মিনিট আগে কোনো জল খাবো না। ঠিক আছে, এই অভ্যাসটা করতে কিছুদিন সময় লাগবে, ধীরে ধীরে হবে, একদিনে কিন্তু কেউ আমরা খুব কঠিন প্রক্রিয়ায় প্র্যাকটিস করব না, ধীরে ধীরে করব। প্রথমে কি করব, যখন আমরা খাবার শুরু করব, দেখা হলো আমার সকালবেলা বা দুপুরবেলা আমি ভাত খাবো, আমি 2 মিনিট আগে যা জল খাবার খেয়ে নেবো, যদি প্রয়োজন হয় তো, যদি প্রয়োজন না হয় পেট ঠুসে খাওয়ার দরকার নেই। ওকে, ভাত খেতে বসলাম, ভাত খেতে বসে যাদের প্রচুর পরিমাণে জল খায় আর কি, খাওয়া খেতে বসে তাদেরই গ্যাসের প্রবলেম হয়। এর অর্থ কি, যখন আমরা খাবারটা পেটে ঢোকালাম তখন জঠর অগ্নিতে সিগন্যাল গেল যে খাদ্য সামগ্রী এসছে, এবার এটাকে পাচন ক্রিয়ায় কনভার্ট করতে হবে।
এবার জঠরগ্নি ধরে নিলাম একটা আগুন, কিন্তু একটু পর পর আমরা যে জল খাচ্ছি না, ওই জলটা গিয়ে কি করছে, আগুনের তেজটাকে কমিয়ে দিচ্ছে। তেজটা কমে গেলে কি হবে, হজম প্রক্রিয়াতে তাপ শক্তি কম পাবে, আর কম পেলে হজম প্রক্রিয়া ধীরে হবে, আর ধীরে হওয়া মানে গ্যাস অ্যাসিডিটি। তাহলে কি করতে হবে, আমরা যে খাবার খাবো, খাবার খাওয়ার সময় যতটা সম্ভব চেষ্টা করবো জল না খেয়ে খাওয়ার। যদি শুকনো খাবার হয় তখন আমরা প্রয়োজন যতটুকু ততটুকু জলই খাবো। বোঝাতে পারছি? আর খাবার আগে কিন্তু জল খেলে তো ভালো। খাবার অন্তত 2 মিনিট আগে যেন নরমাল যে যেমন জল খাচ্ছে খাক, কিন্তু 2 মিনিট আগে থেকে আর খাওয়া যাবে না। জলটা বেশি খেলে ভাতটা খাবারটা কম হবে। ডাক্তার তো না, ডাক্তাররা বলছে যে 8 ঘন্টা আগে আর 8 ঘন্টা পরে। সেটা যে যার বলে বলুক, কিন্তু আমরা আজকে যে নিয়ম, এটা এক্সপেরিমেন্ট নিজের বাড়িতেই করে দেখবো। আমাদের শাস্ত্র যা বলেছে আমরা সেটা করে দেখবো। কি করতে হবে তাহলে, কি বলেছে, 2 মিনিট আগে থেকে জল খাওয়া বন্ধ। এটা তার মানেই না যে 2 মিনিট আগে। একটু মিউট করে দিলে ভালো হয়। তো যেটা বলছিলাম যে আমি বললাম বলে যে 2 মিনিট আগে একটুখানি 1 গ্লাস জল খেয়ে নিয়ে তারপর ভাত খেতে বলছে, এরকম না। প্রয়োজন যদি হয় তবেই খাবেন, যদি প্রয়োজন না হয় জল খাওয়ার দরকার নেই। ঠিক আছে, এবার ভাত খাওয়া হলো। ভাতের সাথে চেষ্টা করবো 100% জল না খাওয়ার, 100% জল না খাওয়ার। এটাই মেন আমাদের প্র্যাকটিস করতে হবে। যারা নতুন তারা পারবে না, তাদেরকে কি করতে হবে, আমরা যে গালে ভাতটা নিই সেটা অল্প অল্প করে নিতে হবে, তাহলে গলায় বাঁধবে কম। প্রথম প্র্যাকটিস 1 সপ্তাহ প্র্যাকটিস হলেই হয়ে যাবে। তারপরে কি করবো, ভাত খাওয়া হয়ে গেল, কুলকুল করে জল বাইরে ফেলে দেবো। যতটা প্রয়োজন নয় ততটা জল আমরা খাবো। খেয়ে আধা ঘন্টা মিনিমাম, ম্যাক্সিমাম 1 ঘন্টা যেন জল না খাই। 1 ঘন্টা হয়ে গেল, এবার আমরা যতটা পারবো জল খেয়ে নেবো, মানে ম্যাক্সিমাম জল খাবো। কেউ যদি 1 গ্লাস জল খেয়ে তৃপ্ত হন তো 1 গ্লাস জলই খাবেন, তবে 1 গ্লাসের নিচে জল খাওয়া ঠিক না, 1 গ্লাস জলই খাবেন। এর আমি এবার সাইন্টিফিক লজিক বলে দিই। তো জঠরগ্নিতে কি হলো, আমরা জল দিলাম না, আগুন ঠিকঠাক তার ফুল ভলিউমে কাজ করলো, এবং কাজ করার পরে ওই খাদ্য কণিকা গুলো তো এবার সেদ্ধ হয়ে একদম টুকরো টুকরো হয়ে গেছে। এবার এটাকে পরিশ্রুতি মানে কি বলে, এটাকে প্রস্তুত করতে গেলে এবার জলের প্রয়োজন। ওই যে 1 ঘন্টা পরে যে জলটা আমরা বেশি খাবো, সেটা কি করবে, খাদ্য কণিকা গুলোকে একদম তরল লিকুইড আরো বেশি বানিয়ে দেবে, মানে আরো লিকুইড বানিয়ে দেবে। সেটা আমাদের শরীরের হজম করতে সুবিধা হবে। বোঝা গেল? এটা করে দেখুন, 1 সপ্তাহ পরে আপনি আর দেখবেন জল খাওয়া বন্ধ করে দেবেন, গ্যাসের ট্যাবলেট খাওয়ার দরকার নেই। ওকে, পয়েন্ট বোঝা গেল নাকি অসুবিধা আছে? হ্যাঁ স্যার, না বোঝা গেছে। এটা প্র্যাকটিস করতে হবে। প্রথম দিনেই আমাকে যে 1 ঘন্টা ধরে জল না খেয়ে থাকলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, থাকতে পারা যাবে না, দম বন্ধ হয়ে যাবে, মনে হচ্ছে কি হলো রে। সেটাকে ধীরে ধীরে করবো। যেখানে আমি 1 গ্লাস জল খেতাম সেখানে 3 ঢোক খাবো, ঠিক আছে, 4 ঢোক খাবো ম্যাক্সিমাম, আধা গ্লাস জল খাবো, এর বেশি খাবো না। তারপরে ধীরে ধীরে আমরা ওই প্র্যাকটিসে চলে আসবো। ওকে, তাহলে আমাদের মেষ রাশি মোটামুটি কমপ্লিট হলো, এবং শরীরে আমাদের রাশিগত অবস্থান সেটা আমাদের কমপ্লিট হলো। স্যার বলছি, এই যে ছবিটা একবারে বানিয়েছেন, একবারে কি এই ইয়েগুলো চক্রগুলো একবারে বলে দেবেন, তাহলে নালে আবার এই জায়গাতে আবার চক্র অনেক বড় সাবজেক্ট, চক্র অনেক বড় সাবজেক্ট, ঠিক আছে, একটা চক্র কমপ্লিট করতে অনেক সময় লাগবে। আমি একটা ইউটিউবে ভিডিও ছেড়েছিলাম, ওই চক্র, ওর মধ্যে চক্রের 2%ও যায় না। এবার আমি দেখছি যে বড় হয়ে যাচ্ছে, ছেড়ে দিই। এই ছবিটা আমি দিয়ে দিলে অনেকটা হেল্প হয়ে যাবে। এই ছবিটা আমি দিয়ে দেবো, রুট চক্র, তারপরে কি আছে, তারপরে বাংলাতে অন্তপক্ষে স্যার চক্রগুলোর নামটা কোনটা, স্যার কি চক্র, এটা যদি দিয়ে দেন ভালো হবে। যে কোনটা মূলাধার, কোনটা স্বাধিষ্ঠান। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্র চক্র। ঠিক আছে, এটা বাংলা ওয়ান টাইপ অফ বাংলাই তো না, এগুলো তো অ্যাকচুয়ালি সংস্কৃত উচ্চারণ। দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, তাহলে তো মেষ রাশি তাহলে আমরা বোঝাতে পেরেছি। এক রাশি বোঝাতে গিয়ে আমরা কত দূর গিয়ে ঘুরে এলাম। এগুলো টপিকে সবই আমাদের জানতেই হবে, না জানলে আমরা আমাদেরকে জানাবে কে?
তাহলে মেষ রাশি কমপ্লিট হলো। আচ্ছা, এই প্রত্যেকটা রাশিতে না নক্ষত্র কি আজকে ধরবো? নক্ষত্র ধরবো না, নক্ষত্র ক্লাসে নক্ষত্র ধরবো না তো গুলিয়ে যাবে। যারা প্রথম বা বেসিক করছে তাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? না, বুঝতে অসুবিধা হয় না। হ্যাঁ, কারণ আমি তো চেষ্টা করছি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ইজি ওয়েতে পড়ানোর, সব থেকে সহজ পদ্ধতিতে পড়ানোর। হ্যাঁ, যদি কোনো অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে যে লিখে দেন ওটা আরেকটু সুবিধা হয় আমাদের, খুব ভালো। ঠিক আছে, এটা হয়তো সব দিন সম্ভব হবে না, কিন্তু ওই রেকর্ডিংটাকে বারবার রিপিট করলে আরো সুবিধা হবে। হ্যাঁ, নিজেদেরকে নোট বানিয়ে নিতে হবে, আর যদি কেউ একটু ভালো করে নোট বানিয়ে নেয় তাহলে একটু গ্রুপে শেয়ার করলে আমরাও উপকৃত হব। বৃষ রাশি। অধিপতিকে শুক্র। 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 একদম ঠিক 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 ঠিক। তাহলে এই যে বৃষ রাশির, এটা কি ধরনের রাশি? এটা কি তত্ত্বের রাশি? এটা স্বভাব কেমন? এটা না, অগ্নি, অগ্নির পরে পৃথিবী, তারপরে বায়ু, তারপরে দিয়ে জল। কর্কট রাশি জলের রাশি, পৃথিবী তত্ত্বের রাশি এবং এটা স্ত্রী রাশি। হ্যাঁ একদম ঠিক, এটা হচ্ছে স্থির রাশি। বলছে বৃষ রাশির ব্যক্তিদের এরা সাধারণত একটু ভারী এবং হৃষ্টপুষ্ট শরীর এদের দেখতে পাওয়া যায়। এদের গলা ভীষণ সুন্দর হয়, চেহারা বেশ আকর্ষণীয়, কারণ শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক। তবে এদের কি হয়, থাইরয়েড এবং টনসিলের প্রবলেমে ভুগতে হতে পারে। বৃষ রাশি, হ্যাঁ, আমার বৃষ রাশি, আমার থাইরয়েডের প্রবলেম হচ্ছে। আচ্ছা, বৃষ রাশির ব্যক্তিদের মধ্যে কি হয়, এরা সাধারণত ধৈর্যশীল, স্থিতিশীল, নির্ভরযোগ্য এবং শিল্প ও সৌন্দর্যের প্রতি এরা আকৃষ্ট হয়। ঠিক আছে, তারা আরাম এবং বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন। ওকে, তাদের মধ্যে কিছুটা মানে ভোগ বিলাসের প্রবণতা দেখা যায়, অর্থাৎ একটু আলিস্যি। ঠিক আছে, তবে তারা সাধারণত বিশ্বস্ত এবং অনুগত হওয়ার কারক তত্ত্ব এদের মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এরা ভীষণ কথা গুছিয়ে বলতে পারে। ঠিক আছে, এরা মানে কি বলে, খাদ্য দ্রব্য হয় খেতে পছন্দ করবে আর না খাবার বানাতে পছন্দ করবে। যেহেতু এটা কালপুরুষ কুণ্ডলীর দ্বিতীয় ঘর বা দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি থেকে আমরা যখন আমরা ভাব করব তখন আমরা জানতে পারবো দ্বিতীয় ভাব থেকে পরিবার, ঠিক আছে, মানে কাছের আত্মীয় স্বজন আর কি, মানে নিজের সেলফ পরিবার, এখান থেকে আমাদের বাণী, ভাষা, ঠিক আছে, এখান থেকে আমাদের খাবারের রুচি কেমন সেটা দেখতে পাওয়া যাবে। এটা হচ্ছে দ্বিতীয় ভাব, এই রাশির সঙ্গে গুলালে কিন্তু হবে না। তো যখন আমরা ভাব করব তখন আমরা দেখতে পাবো। বলছি এই ধর মানে বৃষ রাশির ব্যক্তিদের কর্মজীবন এবং ভাগ্য কেমন হতে পারে, মানে এদের কর্ম কি হতে পারে। যেমন আমরা মেষ রাশির ক্ষেত্রে বলেছিলাম যে এরা মানে ডিফেন্স হতে পারে, আর্মি হতে পারে, পুলিশ হতে পারে, স্পোর্টসে যেতে পারে। তাহলে বৃষ রাশির ক্ষেত্রে কি হবে, এরা ব্যাংকিং, ফাইন্যান্স, জুয়েলারি বিজনেস, খাদ্য এবং রেস্টুরেন্ট ব্যবসা, অ্যাক্টিং, সঙ্গীত, অ্যাক্টিং মানে হচ্ছে অভিনয়, সঙ্গীত, এরা এইসব বিষয়ে এদের বিশেষ আকর্ষণ দেখতে পাওয়া যাবে, বা এইসব দিকে গেলে এদের সফলতা আসবে। ঠিক আছে, অভিনয় এবং সঙ্গীত কেন বললাম, কারণ শুক্র হচ্ছে শিল্প এবং কলার কারক গ্রহ। কলা মানে খাওয়ার কলা নয়, হ্যাঁ বোঝা গেল? বোঝা গেল? এরা ভীষণ রোমান্টিক এবং স্নেহশীল হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এদের দিক কেমন, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকের কারক। আবার অনেকে বলে এটা হচ্ছে শুধুমাত্র দক্ষিণ দিকের কারক, তবে দক্ষিণ পশ্চিমটা বেশি সঠিক।
এর রং কি? সবুজ। শুভরত্ন কি? হিরে। এদের মধ্যে নেগেটিভতা কি আছে? নেগেটিভ দিক কি? এদের ভোগবিলাস, ঠিক আছে, মাঝে মধ্যে একগুঁয়ে হয়ে যায়। আচ্ছা, এরা অধিক রক্ষণশীল হয়ে যায় মাঝে মধ্যে যদি এদের নেগেটিভিটি আসে। পজিটিভ দিকটা আমরা অলরেডি পড়েই নিলাম। ঠিক আছে, এবার আমরা কালপুরুষ চক্রের তৃতীয় রাশিতে যাই। কালপুরুষ চক্রের তৃতীয় রাশির নাম কি? মিথুন রাশি। মিথুন রাশির কারক গ্রহ কে? মিথুনের স্যার, বুধ। কারক গ্রহ হচ্ছে বুধ। বুধ স্যার। ওকে, তাহলে বুধ কিসের কারক? বুধের আমরা যখন কারক তত্ত্ব পড়েছি তখন ওই বুধের মধ্যে কি কি স্বভাব দেখেছিলাম? চঞ্চল, বালক, বুদ্ধিমান, তারপরে কি ক্যালকুলেটিভ, এগুলো পড়েছি না? হ্যাঁ, তো এবারে বিষয় মিথুন রাশির ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে এগুলো দেখতে পাবো। আচ্ছা, তত্ত্ব কি? এটা বায়ু তত্ত্বের রাশি। তাহলে কি পড়েছিলাম? পৃথিবী, সরি, অগ্নি, পৃথিবী, বায়ু, তারপরে কর্কট রাশি থেকে আমরা জল পাবো। তাহলে এটা বায়ু তত্ত্বের রাশি। স্বভাব কি? এটা ডুয়েল স্বভাব। এর মধ্যে পরিবর্তনও দেখতে পাওয়া যাবে, এর মধ্যে আবার স্থিরতাও দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, এটা হচ্ছে পুরুষ রাশি। এর একটা চিহ্ন থাকে, চিহ্ন দেখে নিতে হবে। সম্ভবত মানে যমজ কি বলে দম্পতি, এরকম কিছু একটা। মিথুন, যাই হোক, দুটো মেয়ে কোনোভাবে বসে থাকে, এরকম কিছু একটা চিহ্ন থাকবে। ওটা আমি ব্যাখ্যা করতে পারছি না, দেখে নিতে হবে। এর বর্ণ হচ্ছে সবুজ, দিক হচ্ছে পশ্চিম দিক। চারিত্রিক বৈশিষ্ট্য কি দেখতে পাবো এই ব্যক্তির মধ্যে? যেহেতু বুধ এই রাশির অধিপতি, তাই জাতকেরা কি হবে? অত্যন্ত বুদ্ধিমান এবং চটপটে স্বভাবের। বায়ু তত্ত্বের কারণে এরা এক জায়গায় স্থির থাকতে পারে না। এবারে বুধ যেহেতু বালক গ্রহ, এর মধ্যে বালক স্বভাব দেখতে পাওয়া যাবে। এবং যদি কারো এটা লগ্ন হয়, ওই মুখটাই তার বাচ্চা ফেস থাকবে। তার বয়স যদি 70 বছর হয়ে যায়, কিন্তু তাকে 70 বয়স দেখে মনে হবে না। এরকম অনেক ব্যক্তিকে আমরা দেখতে পাই যে তার বয়স কোনোদিন গেস করা যায় না। Yes or no? ঠিক কি না? এরকম অনেক ব্যক্তি আছে না সমাজে যাদেরকে বয়স বোঝা যায় না। আমার আছে, আমার মিথুন লগ্ন। আচ্ছা, আমারও বয়স কখনো গেস করা যায় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মিথুনে কিন্তু মঙ্গল বসে আছে। স্যার ওটা লগ্ন। সে যাই হোক, প্রভু আমি সবার আগে ধোকা দেখেছি। হ্যাঁ, তাও কি বলছেন তাপসদা? কি বলছেন তাপসদা? কি বলছেন? বলছি যে বৃষ রাশি বা যেটা মিথুন রাশি নিয়ে পড়াচ্ছেন, ওদের লগ্নটাও কি ওই রকমই স্বভাবের হবে যেটা বলছেন? হ্যাঁ, অবশ্যই। তাহলে ব্যক্তির স্বভাবের মধ্যে এগুলো আসবে। ওকে, যদি লগ্ন হয় তাহলে কি দেখবো? যে শরীর, শারীরিক দিক থেকে সে বাচ্চা বাচ্চা দেখতে হবে। ঠিক আছে, তার শরীর হৃষ্টপুষ্ট হলেও সে মানে কি বলে, মানে সুঠাম চেহারা, যেটা মানে বডি বিল্ডার টাইপের নয়। ঠিক আছে, এরকম শরীর সে পাবে। আচ্ছা, তারক তত্ত্ব তার মধ্যে কি বেশি? বুদ্ধিমত্তা, প্রচন্ড বুদ্ধিমান এবং খুব ভালো কথা বলতে পছন্দ করে। এদের উপস্থিত বুদ্ধি ভীষণ মারাত্মক। এরা যে কোনো পরিবেশের সাথে খুব দ্রুত অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারে। ঠিক আছে, এদের মধ্যে আলাদা একটা গুণ থাকে কি? এদেরকে সমাজ ভীষণ ভালোবাসে। ঠিক আছে, খুব সহজে, কারণ এরা তো মানে এদের স্বভাবটাই হচ্ছে প্রাণবন্ত, সবসময় হাসি খুশি। যেখানেই থাকে সেই ওয়েদারটাকে মোটামুটি মানিয়ে গুছিয়ে নেয়, নিজের মতো করে গুছিয়ে ফেলে। ঠিক আছে, এরা যেহেতু ডুয়েল স্বভাবের রাশি, এটা ডুয়েল স্বভাব মানে এই দ্বিস্বভাব, যার মধ্যে চর এবং স্থির দুটো গুণই আছে। এর জন্য এরা কি করে? সিদ্ধান্ত নিতেই মানে অনেক সময় ইতস্তত বোধ করে, কিন্তু অন্যকে ভালো সাজেশন দেবে, কিন্তু নিজের ক্ষেত্রে যখন সিদ্ধান্তের প্রয়োজন আসবে তখন সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয় বা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। এরা সবসময় কৌতূহলী স্বভাবের হয়। এদের মধ্যে সবসময় কিছু নতুন কিছু শেখার মধ্যে একটা বিশেষ টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এরা বই পড়া এবং লেখালেখিতে এবং তথ্য সংগ্রহ, যে কোনো তথ্য কালেক্ট করাতে এরা বিশেষ আগ্রহ প্রকাশ করবে। ঠিক আছে,
যেহেতু এরা মানুষের সাথে খুব সহজেই বন্ধুত্ব করে নেয়, তার জন্য এদের কি বলছে, এদের সামাজিক যে গ্রহণযোগ্যতাটা এদের মধ্যে ভালো থাকে। এদের সেন্স অফ হিউমার এবং রসিকতা বোধ ভীষণ ভালো, যে কোন পরিবেশে কি বলতে হবে এদেরকে কিছু শিখিয়ে দিতে হয় না। এরকম অনেক বাচ্চা আছে যারা ছোটবেলা থেকে প্রচন্ড বুদ্ধিমান এবং এমন কথা বলে যে মনে হয় যেন ওর বয়স অলরেডি অনেক বেশি হয়ে গেছে, কিন্তু ভীষণ কথা বলে আছে। তো সেখানে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি কোনোভাবে বা বুধ কোনোভাবে ওখানে কানেক্টেড আছে। এদের যদি এটা যদি লগ্ন হয় তাহলে কি হবে, তাহলে শারীরিক গঠন কেমন হবে? এরা সাধারণত লম্বাটে, মানে ছিপছিপে রোগা লম্বা, ঠিক আছে, চঞ্চল চোখ, মানে চোখটা মোটামুটি আকর্ষণীয় হবে এবং অস্থির। দীর্ঘ বাহু বিশিষ্ট হয়ে থাকে। দীর্ঘ বাহু মানে হাতের মধ্যে মাসেল কম কিন্তু লম্বা, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ। এদের স্বাস্থ্যের ক্ষেত্রে কি হবে, এদের একটা অনেক প্রবলেম আছে, একটা না অনেকগুলো প্রবলেম। এদের ফুসফুসে প্রবলেম হতে পারে, কাঁধে বা হাতের ব্যথা থাকতে পারে, ঠিক আছে, শারীরিক মানে নার্ভের প্রবলেম থাকতে পারে। এরা অনেক সময় মানে এদের যদি রাহু কোনোভাবে কানেক্টেড হয়ে যায়, এরা রাতে ঘুমাতে পারে না, এরা ভীষণ অস্থির মানে মনকে স্থির করতে পারে না এরা, ঠিক আছে। হ্যাঁ, আমার মিথুন লগ্নে রাহু আছে, খুব অস্থির লাগে। হ্যাঁ, আপনি হয়তো এখন অনেক শান্ত হচ্ছেন, কিন্তু আপনার ছোটবেলায় আপনি একবার ভেবে দেখুন আপনি কতটা অস্থির ছিলেন। এমন কি হয়তো রাত্রেবেলা ঘুমাতে পারতেন না। ছোটবেলা ঠিক নয়, মানে 2021 সাল পর্যন্ত, তার আগেও আমি, তারপর অনেক মানে এখন একটু করে আধ্যাত্মিক লাইনে এসে একটু স্থির হয়েছি, এখন ঠিক আছে। স্যার এটা শুধু মিথুন রাশি সাপেক্ষে বলছেন তো, মিথুন রাশি লগ্ন দুটো সাপেক্ষে? ওই একই প্রায় রাশি লগ্ন। যখন রাশি তখন মানসিক স্থিতি, যখন লগ্ন তখন শারীরিক স্থিতি। ওকে, ঠিক আছে, দুটো প্রায় রিলেটেড। এদের যদি আমরা মানে মিথুন রাশির ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পান্না, এটা হচ্ছে হালকা সবুজ রং। এদের জন্য অশুভ বার হচ্ছে মঙ্গলবার। কেন? মঙ্গলের শত্রু, মনে থাকবে। স্যার বলছি যে মিথুন রাশি দেখলে না মিথুন লগ্ন দেখে ইয়ে করবো আমরা, রত্ন বলবো? রত্ন সবসময় লগ্ন থেকে পড়বো। আমাদের প্রবলেম কোথায়? শরীর দিয়ে। চন্দ্রমার প্রতিকার আলাদা, কিন্তু আমরা শরীরের আমাদের উন্নতির প্রয়োজন। আরে আমাদের উন্নতি মানে কি? আমার শরীরের উন্নতির প্রয়োজন। আমার শরীর একটা স্ট্যাটাস চাইছে, আমার ফেসটা কি? আমার শরীর, তাই তো। আর যদি মনের উন্নতির প্রয়োজন হয়, মানসিক স্তরের উন্নতির প্রয়োজন হয়, তখন কি হয়? একটা আধ্যাত্মিক স্তরের উন্নতি হয়, মানসিক বুদ্ধির বিকাশ হয়। বোঝা গেল? আমি আবারও বলছি, লগ্ন যখন আসবে তখন শারীরিক, যখন রাশি আসবে তখন মেন্টাল স্থিতি, মানসিক স্থিতি। মানসিক স্থিতি যদি আমরা বিচার করতে যাই বা কিছু দেখতে যাই, তখন কি স্যার যেখানে মানে অ্যাকচুয়ালি যেটা তার রাশি, সেই রাশিটা কি লগ্ন ধরে মনে হয় বিচার করতে হয়, তাই না? রাশিটাকে বুঝতে পারিনি। হ্যাঁ, বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। মানে মানুষ আরেকবার অ্যাকচুয়ালি স্যার আমরা তো মনে হয়, আমি যতটুকু জানি, হয়তো এটা অন্য সাবজেক্ট মানে একটু অন্য ট্র্যাক নিচ্ছে, তাও একটু জাস্ট বলে নিচ্ছি যে একটা হচ্ছে লগ্নকে 1 নম্বর ধরে একটা গোটাটা ঘোরে 12টা, আর একটা মনে হয় রাশিকে 1 নম্বর ধরে মনে হয় 12টা একটা ঘোরে, তাই না? ওটা রাশি চক্র, ওটা মানে চন্দ্র পুষ্টি বলে ওটা। হ্যাঁ, ওইটা ধরে একটা। দুটোটি প্রয়োজনীয়তা আছে। চন্দ্র পুষ্টিতে দেখবো আমাদের মানসিক স্থিতি, আমি বারবার রিপিট করছি, চন্দ্র পুষ্টি দেখবো আমাদের মানসিক স্থিতি। শারীরিক স্থিতি দেখতে গেলে আমাদের লগ্নই লাগবে। এবার অনেক ক্ষেত্রে কি হয়, যখন দশা অন্তর্দশা গোচর আসে না, কিছু কিছু মানুষের চন্দ্র পুষ্টি ভালো রেজাল্ট দেয়, আবার কিছু কিছু মানুষের লগ্ন পুষ্টি ভালো রেজাল্ট দেয়, ঠিক আছে। সেটা নিজেদেরকে বুঝে নিতে হবে।